আমি ওই মাকে বলতে চাই, মা বেরিয়ে আসুন, ওই লক্ষ্মীর ভান্ডারকে লাথি মেরে দিয়ে লক্ষ্মীর ভান্ডারকে বর্জন করুন। আপনার ছেলেটার চাকরির জন্য লড়াই করুন, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলুন লক্ষ্মীর ভান্ডার নয়, আমার ছেলেটার কর্মসংস্থান করে দিন, আমার ছেলেটার চাকরি করে দিন। যদি আপনার ছেলেটা চাকরি পায়, ওই রকম লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা সারা রাত ধরে গুনেও আপনি শেষ করতে পারবেন না। আপনার ছেলেটার গর্বের টাকা হবে, কারণ সারাটা মাস ছেলেটা পরিশ্রম করে আপনার হাতে টাকাটা তুলে দিয়েছে। কোনো ভিক্ষাবৃত্তি নয়, কোনো ভাতা নয়, ওই টাকাটা আপনার রক্ত ঘাম ছড়ানো টাকা হবে। আমি অনুরোধ করছি মায়েদেরকে, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারকে লাথি মারুন। ভিক্ষা ভাতায় রাজ্য নয়, রাজ্যটা চলবে সঠিক পথে, শুধু ভিক্ষা ভাতা দিয়ে নয়। যে মুখ খুলছে তার নামই ভাতা দিয়ে দিচ্ছে। 13টা বছর ধরে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পরিযায়ী শ্রমিক কারা? না যারা পশ্চিমবঙ্গে কাজ পায় না, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, অথচ বেকার আছে, সেই সমস্ত মানুষগুলো ভারতবর্ষের অন্য রাজ্যে কাজ করতে যায়। কারণ সেই সমস্ত রাজ্যে কর্মসংস্থান আছে, কিন্তু কাজ করবার লোক নাই। তারা ওই সমস্ত দেশ রাজ্যে গিয়ে কাজ করে, বছরে একবার কি দুবার বাড়ি আসে, তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়। আর এখন দিদিমণি কি করছে, ওই সমস্ত ছেলেগুলোর মাথা খাওয়ার জন্য ইদানিংকাল দেখছিলাম ওই সরকারকে বলো নাকি একটা ক্যাম্প হয়, ওখানে পরিযায়ী ভাতা দিচ্ছে। পরিযায়ী ভাতা মানে তোকে আমি চাকরি দিতে পারবো না, তুই বাইরের রাজ্যে গিয়ে চাকরি করে আসবি, আর আমার রাজ্যে এসে 500 টাকা তুই ভাতা পাবি, ওইটা হলো পরিযায়ী ভাতা। পশ্চিমবঙ্গ চলছে, কিন্তু রাজ্য চলছে। পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। ওরা বলে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই তার সুশাসনের নমুনা, এই তার সুশাসনের পদ্ধতি। একটার পর একটা বেকার তৈরি হয়েছে। আবার কয়েকদিন আগে আমি দেখছিলাম খবরে, না পশ্চিমবঙ্গ এতটা নিরাপদ রাজ্য, যে রাজ্যে জেলখানাতে বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে যায়। এতটা নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গটা। খবরে দেখাচ্ছে যে মহিলাটা যখন বন্দী দশায় জেলখানা সংশোধনাগারে গিয়েছিল, তখন তিনি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট ছিলেন না। পরবর্তীকালে তিনি ওই জেলখানার ভিতরে প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা হয়েছে। এই রকম জেলখানার ভিতরে বহু লাবারিশ বাচ্চা ঘুরছে, যাদের বাপের কোনো ঠিক নেই। এটা হলো পশ্চিমবঙ্গের নিরাপদ রাজ্য। এর থেকে নিরাপদ রাজ্য ভারতবর্ষে কোথাও নেই, যেখানে জেলখানায় মহিলারা ধর্ষিতা হয়। এটা এক ধরনের ধর্ষণ। সেই মহিলাদেরকে ধর্ষণ করে তাদের পেটে বাচ্চা, সেই বাচ্চাদের কোনো বাবার ঠিকানা নেই। ওই মহিলাটা সাজা খেটে যখন সাজা শেষ করে ওই সংশোধনাগার থেকে বাইরে বেরোবে, ওই বাচ্চাটাকে তার পিতৃ পরিচয় দিতে পারবে না। এটা হলো পশ্চিমবঙ্গ। গতকাল রাত্রে গোটা ভারতবর্ষে আমার জনদরদী প্রধানমন্ত্রী সিএ বিজ্ঞপ্তি জারি করেছে যে প্রতিটা রাজ্যে সিএ হবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2020 সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয় এবং পরবর্তীকালে তাকে আইনে পরিণত করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইন হয়। এবং এই আইন দ্বারা কি হবে না, এইটা নিয়ে সব থেকে বড় যন্ত্রণা হচ্ছে তৃণমূলের। এই সিএ নিয়ে ওদের এত যন্ত্রণা যে ব্যথার ট্যাবলেট খেয়েও ব্যথা সারছে না। সিএ নিয়ে এত ভুল বোঝাচ্ছে মানুষকে, এতদিন ধরে ভুল বুঝিয়েও শেষ করতে পারছে না। আমি একটুখানি বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সিএ এটা কি? সিএটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভারতবর্ষের নাগরিকত্ব আইনের 6 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারা সেকশন 2, সেইখানে বলা আছে কিভাবে একজন বহিরাগত মানুষ ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। সেখানে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা আমার সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুটা পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে না, ভারতবর্ষের 3টে অঙ্গ দেশ, প্রতিবেশী দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান।
সেই দেশগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশটা মুসলিম কান্ট্রি রূপে পরিচিত। সেইখানে ধর্মের কারণে, কারা ধর্মের কারণে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, এই সমস্ত জাতিরা যদি ধর্মের কারণে অত্যাচারিত হয়ে কোনো ক্রমে ভারতবর্ষে চলে আসে এবং তারা ভারতবর্ষের নাগরিক না হয়, তাহলে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে না, তারা যদি 6 বছর পর্যন্ত ভারতবর্ষে বসবাস করে, তারা অনলাইনে আবেদনের মাধ্যমে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এবার বলুন মুসলিমদের কেন দেবে না? কারণ মুসলিমদের এই কারণে দেওয়া হবে না, কারণ ওই সমস্ত 3টে দেশ হচ্ছে মুসলিম দেশ। আর ওই মুসলিম দেশ থেকে কেউ যদি এসে বলে আমি মুসলিম হওয়ার জন্য আমাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। কারণ ওটা মুসলিম দেশ, আপনি মুসলিম, আপনাকে তাড়াবে না ধর্মের কারণে। অতএব আপনাকে ওই আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হবে না। তাহলে কি মুসলিমরা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না? পাবে। নাগরিকত্ব যে সংশোধন আইন হয়েছে, সেই আইনের বলে একজন মুসলিম সম্প্রদায় মানুষকে ভারতবর্ষে 14 বছর বসবাস করতে হবে। এই রকম 14 বছর বসবাসকারী পুরো পরিবার ভারত সরকারের কাছে আবেদন করলে তারা ভারতবর্ষের নাগরিক হবে। এটা হলো পদ্ধতি। এবার কি হলো না, এইটা উদাহরণ দিতে হবে আপনাদেরকে। কোনো মুসলিমকে ভারতবর্ষের নাগরিকত্ব দিয়েছে। আপনারা জানেন প্রবাদ প্রতিম গায়ক আদনান সামি, অনেকেই গান শুনেছেন। আদনান সামির দেশ কোথা? আদনান সামির দেশ হচ্ছে পাকিস্তান। আদনান সামি ভারতবর্ষে এসে গান করতে করতে ভারতবর্ষকে ভালো লেগে গেল। আদনান সামি ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষে বিয়ে করে আদনান সামি এখন ভারতবর্ষের নাগরিক। এইরকম ভাবে যদি দেখতে যান, হিসেব করে দেখলে 936 জন পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে। এখন আপনাদের জ্বালাটা কোথায়? আপনাদের জ্বালাটা হচ্ছে এই জায়গায়, যে লোকগুলো কাঁটাতারের বেড়া টপকে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এসেছে, এসে পাকিস্তানের ওই বনগা 24 পরগনাতে, দুটো 24 পরগনায় বসবাস করে আছে। তাদের কাছে না আছে আধার কার্ড, না আছে ভোটার কার্ড। তাদেরকে আপনারা ভোট দেওয়ান, তাদেরকে দিয়ে ফুট দখল করান, তাদেরকে দিয়ে হিন্দু মায়েদের ধর্ষণ করান, তাদেরকে দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করান, অগ্নি সংযোগ ঘটান। আপনারা ওইগুলো হচ্ছে আপনার ভোটের কারিগর। আর সিএ যদি লাগু হয় তাহলে ওইগুলোকে ধরবে আর বেড়া জালটা টপকে বাংলাদেশে ছুড়ে দেবে বিএসএফ। আপনার কষ্টটা ওইখানে। আপনি মুসলিমদেরকে বোঝাচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো মুসলিম ভারতবর্ষের জন্মগ্রহণ করে থাকে এবং তার যদি পরিবার এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে থেকে থাকে, সিএ বা এনআরসি দ্বারা তার কিচ্ছু হবে না, তার কিচ্ছু হবে না। মিথ্যা কথা বলছি আপনাদেরকে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কিচ্ছু হবে না। আর কাদের হবে না, ওই দেখবেন বিহার থেকে এসেছে ওই ফিরাদ হাকিম পুরমন্ত্রী, ওর বাবা ছিল ইউপির বাসিন্দা, ওর দাদু ছিল ইউপির বাসিন্দা, ডকে কাজ করতে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গেছে। ওই রকম ফিরাদ হাকিমের মতো ওই খিদিরপুর মানিকতলায় যারা আছে, যারা উন্নয়ন দেখলে ট্রেন বাস চালায়, যারা বাসে অগ্নিসংযোগ করে বন্দে ভারত ট্রেনে ঢিল ছড়ে পাথর ছড়ে, ওইগুলোর অসুবিধা হবে। তাই তো দিদিমণি চিন্তায় পড়েছে, আমার অরিজিনাল কারিগর গুলোকে যদি ধরে ফেলে ভারত সরকার, তাহলে পশ্চিমবঙ্গে ভোট আমি কি করে করব। তাই দিদিমণি রাতের অন্ধকারে আপনাদেরকে আরো বোঝাবে সিএ নিয়ে। এই তো কালকে গত রাত্রে সিএ এটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, গোটা ভারতবর্ষে সিএ হবে। এবার আস্তে আস্তে ওরা পথে নামবে, দেখবেন ওরাও এরকম পথসভা করবে, পথসভা করে বলবে ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ রাজ্য, কেন এখানে ওরা থাকতে পারবে না, কেন এটা হবে না, কেন ওটা হবে না, সেটা হবে না।
ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের কোনো আপত্তি নেই। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই থাকবে। কিন্তু ভারতবর্ষটাকে আপনাদের পূর্বসূরি কি করেছিল? দিদিমণি যখন কংগ্রেসে ছিলেন, দিদিমণিকে একটু মনে করিয়ে দিয়ে যায় 1947 সালের 14ই আগস্টের রাতের বেলা স্বাধীনতাটা গণতান্ত্রিক পদ্ধতিতে রক্ত ঝরানো স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছিল গোল টেবিল বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন লেডি মামেলাকে নিয়ে। মহাত্মা গান্ধী তৎকালীন সময়ে চুক্তিবদ্ধ স্বাধীনতা এনেছিলেন এবং তার দুটো পুত্র ছিল মোহাম্মদ আলী জিন্না, জওহরলাল নেহরু। দুজনে আবদার করেছিল বাপের কাছে, যেন মামার বাড়ির আবদার, আমরা প্রধানমন্ত্রী হব। ভারতবর্ষটাকে ভেঙে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। একটা পাকিস্তান করেছিলেন, একটা ভারতবর্ষ করেছিলেন। বলেছিলেন যারা পাকিস্তানে যেতে চায় মুসলিমরা পাকিস্তানে চলে যাক, আর ভারতবর্ষটা থাকবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এইভাবে 1950 সাল পর্যন্ত ভারতবর্ষ থেকে মুসলিমরা পাকিস্তানে গেছে। তারপরেও যে সমস্ত মুসলিমরা ভারতবর্ষে থেকে গেছিল, তারা 1950 সালের পর ভারতবর্ষের নাগরিক এবং ধর্ম নিরপেক্ষতার সাথে 2024 সাল পর্যন্ত সমস্ত মুসলিমরা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা নিয়ে বাদ করে। তার ধর্মাচরণে কেউ কোনোদিন বাধা দেয় না। রেড রোডটাকে অবরুদ্ধ করে আপনারা নামাজ পড়তে পারেন, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আপনাদের জন্য আলাদা দেওয়ানি বিধি আছে, তার কোনো পরিবর্তন নেই। এরপরে বলবেন ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে কেন আমরা থাকতে পারবো না? আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে বাবা, কেউ আপনাদের তাড়িয়ে দেয়নি, আর আগামী দিনে তাড়িয়েও দেবে না। শুধুমাত্র দিদিমণি ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য ওই সমস্ত মিথ্যা কথাগুলোকে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়ে বিজেপির জুজু দেখিয়ে পশ্চিমবঙ্গে 21 সালে ক্ষমতায় এসেছে। আবার একবার ভোট আসছে সামনে, সেই খেলায় খেলবে। আপনাদেরকে বিজেপির জুজু, বিজেপির ভয় দেখিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে, এনার্জি দিয়ে, এর ভয় দেখিয়ে দিয়ে আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। কিন্তু আমি বলে যাই, দিদিমণি যতই চেষ্টা করো, এই ভোটটা হবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। দিদিমণি চাইলেও কিছু করতে পারবেন না। আগামী দিনে ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব তৈরি হয়নি, আগামী দিনে তৈরি হবে না। যে যত চেষ্টাই করুক, 2024 সালে নরেন্দ্র মোদী 400 সিটের বিপুল ব্যবধান নিয়ে ভারতবর্ষের ক্ষমতায় বসবে, কেউ আটকাতে পারবে না। এই বলে সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।